হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ফিজিক্স স্টুডেন্টদের জন্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। আমরা ভালো করেই জানি আগামী মঙ্গলবার আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ফিজিক্স এক্সামটি রয়েছে। তো এই শেষ দুদিনে আমাদের ফিজিক্সের স্টুডেন্টদের জন্য কী স্ট্র্যাটেজি হবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। আমরা ভালো করে জানি ক্লাস 12-এর সেমিস্টার 4-এ আমাদের মোট 40 মার্কসের ফিজিক্সের এক্সাম হয়। এই 40 মার্কসের মধ্যে 14 মার্কস থাকে আমাদের হলো রে অপটিক্স থেকে, এবং বাকি 21 মার্কস যেটি রয়েছে সেটা থাকে আমাদের মডার্ন ফিজিক্স থেকে। তো এই ফার্স্টে আমি 14 মার্কস যেটি রয়েছে আমাদের রে অপটিক্স, এখান থেকে যে প্রশ্নগুলি করতে লাগবে এবছরের জন্য সেগুলো আমি তোমার সাথে নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এই রে অপটিক্স থেকে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা ও রৈখিক বিবর্ধন নির্ণয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আগামী 2-3 বছর এই প্রশ্নটি আসেনি। আমরা ভালো করেই জানি এখান থেকে আমাদের কিছু প্রুফ থাকে। তো আমি প্রতিটা প্রুফের আমি অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি পিডিএফের মধ্যে। তোমরা জাস্ট এই পিডিএফের প্রশ্নগুলো এই শেষ দুদিনে ভালো করে রিভিশন দিয়ে নাও, তাহলেই দেখবে তোমাদের পুরো ফিজিক্সটা ওভারঅল একটা রিভিশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আমি রেখেছিলাম কি না, গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা ও রৈখিক বিবর্ধন নির্ণয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমি যেটি রেখেছি আমাদের হলো গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি প্রতিটা প্রশ্নের উত্তর আমি এই পিডিএফে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্রস্তুতি নিতে কোনো সমস্যা না হয়। 3 নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো যে অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব সৎ ও বিবর্তিত হবে। আমরা জানি আমাদের এই অবতল দর্পণের এখান থেকে 6খানা কেস থাকে। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন যেটি রেখেছি আমি এখান থেকে, একটি উত্তল লেন্সের জন্য লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করো। 5 নম্বর প্রশ্ন যেটি আছে আমাদের লেন্সের প্রস্তুতকারকের সূত্রটি প্রতিষ্ঠা করো। এই প্রুফগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। 6 নম্বর প্রশ্নটি হলো গোলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে μ2/v মাইনাস μ1/u = μ2 - μ1/r। এই প্রুফটি আমি রেখেছি। এবছরে এই প্রুফটি আসার চান্স খুবই বেশি। যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট পরীক্ষার এই শেষ দুদিনে এই প্রশ্নগুলো ভালো করে একবার রেডি করে নিও। আমি প্রতিটা প্রশ্নের উত্তরও এখানে দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, আমাদের 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি এই প্রুফটি দেখাও যে O = √I1 × I2 এবং F = x/m1 - m2। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন যেটি রেখেছি আমি এখান থেকে আমাদের উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ কখন সমান হয়। 9 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য নিউটনের সমীকরণ xy = f²। এই প্রুফটা এবছর ধরে নাও এসেই গেছে। বিগত 3-4 বছর ধরে এই প্রুফটা আসেনি আমাদের এইচএসে। তো এবছর এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। নেক্সট দেখো 11 নম্বর যে প্রশ্নটি আমি রেখেছি 10 নম্বর প্রশ্নটি হলো একটি অবতল লেন্সের সর্বদা সৎ বস্তু অসৎ ও সোজা ও খর্বকার প্রতিবিম্ব গঠন করে, গাণিতিকভাবে দেখাও। নেক্সট দেখো, একটি উত্তল লেন্সকে তার উপাদানের সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে ডোবালে তার ফোকাস দূরত্ব কী পরিবর্তন হয়। তারপর আমাদের নেক্সট আমি যে প্রশ্নটি রেখেছি আমাদের ফোকাস দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য পাঠটি থেকে, লেন্সের ফোকাস দূরত্ব আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। 13 নম্বর প্রশ্ন আমাদের এইবার নেক্সট আমাদের হলো প্রিজমের যে পার্টটি রয়েছে আমাদের সেখান থেকে গেছি যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, প্রিজমের কোণ এ
ও ন্যূনতম চ্যুতিকোণ ডেল এম সম্পর্ক নির্ণয় করো, মানে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই টু, এই প্রুফটা বাই সাইন এ বাই টু। তারপর 2 নম্বর হলো আমাদের প্রিজমের উপাদানের সংকট কোণ ও প্রিজমের কোণের সম্পর্ক শর্ত নির্ণয় করো যাতে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত না হয়। 2 নম্বর এই প্রশ্নটি। 3 নম্বর আমি যেটি রেখেছি, আমাদের প্রিজমের চ্যুতিকোণ বনাম আপাত কোণের লেখচিত্র আঁকো এবং ন্যূনতম চ্যুতি বিন্দুটি দেখাও। তারপর 4 নম্বর আমাদের বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে। প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পরীক্ষার আগে তোমরা জাস্ট এখান থেকে উত্তরগুলোকে ভালো করে রেডি করে নেবে। 5 নম্বর প্রশ্নটি হলো পূর্ণ প্রতিফলক প্রিজমের সাহায্যে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি চ্যুতি ঘটানো রশ্মিচিত্রটা আঁকো। তারপর আমাদের 6 নম্বর প্রশ্ন যেটি রেখেছি আমি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র থেকে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আঁকো এবং বিবর্ধিত ক্ষমতার রাশিমালা লেখো। 7 নম্বর নোভা দূরবীক্ষণ যন্ত্রের রশ্মিচিত্র আঁকো, এর অভিলক্ষের উন্মেষ বড় নেওয়া হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের ভালো করে বলবো স্টুডেন্টস, এই যে আমাদের রে অপটিক্স যে পার্টটি রয়েছে, এখানে আমাদের প্রচুর ডায়াগ্রাম থাকে। তো ডায়াগ্রাম করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে লাগবে এবং এই রে ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের অ্যারো মাস্ট দিতে লাগবে। তোমরা যদি অ্যারো না দাও, আমাদের পরীক্ষায় কিন্তু ইনস্ট্রাকশান আছে প্রতিটি কোশ্চেনের জন্য, সেখান থেকে কিন্তু নাম্বার ডিডাক্ট হবে। সেই জন্য বারবার করে বলছি, তোমরা যখন রে ডায়াগ্রামে এই পার্টগুলো করবে, অবশ্যই তোমাদের আলো দিয়ে বুঝিয়ে দিতে লাগবে যে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তোমাকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিতে লাগবে। নেক্সট দেখো, আমি পরের যে প্রশ্নটি রেখেছি, বিবর্ধক কাঁচ হিসাবে কেন স্বল্প ফোকাস দূরত্বের লেন্স পছন্দ করা হয়? তারপর আমাদের গাড়িতে ভিউ ফাইন্ডার বা রেয়ার ভিউ মিরার হিসাবে উত্তল দর্পণ কেন ব্যবহৃত করা হয়? 10 নম্বর যেই প্রশ্নটি রেখেছি যে গোলীয় অপেরণ কি, এর দূর করার উপায় কি, এটি দূর করার উপায় কি? পরের প্রশ্ন হলো আমাদের 11 নম্বর হলো বর্ণাপেরণ কি, মানে আমাদের এখান থেকে ডেফিনেশনটা বলতে লাগবে। নেক্সট হলো আমাদের 12 নম্বর যে প্রশ্নটি রেখেছি, আলোকতন্তু, মানে আমাদের অপটিক্যাল ফাইবার যে পার্টটি আছে সেখান থেকে আলোকতন্তু কোন নীতির উপর কাজ করে এবং এর দুটি ব্যবহার লেখো। 13 নম্বর হলো আমাদের মসলিন কাপড়ের মধ্যে দিয়ে তাকালে রঙিন বর্ণালী দেখা যায় কেন? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য। তারপর আমাদের পুকুরে মাছের কাছে উপরে তলটি ছিদ্রযুক্ত দর্পণের ন্যায় আচরণ করে কেন? পরে সূর্যোদয় এবং সূর্যাস্তর সময় আকাশ লাল দেখায় কেন? বিচ্ছুরণের পার্টটি থেকে আমাদের। তো দেখো নেক্সট আমাদের এই যে 14 মার্কসের মধ্যে ফার্স্ট আমাদের 10 মার্কস থাকে রে পার্ট থেকে, রে অপটিক্স। তারপর আমাদের বাকি 4 মার্কস থাকে হলো ওয়েভ অপটিক্স থেকে। তো এখান থেকে আমাদের হাইগেন্সের নীতি যে পার্টটি রয়েছে সেখান থেকে আমি সবার প্রথমে যে প্রশ্নটি রেখেছি, হাইগেন্সের তরঙ্গ তত্ত্বে প্রয়োগ করে আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি প্রতিষ্ঠা করো। খুবই ইম্পর্ট্যান্ট এবছরের পরীক্ষার জন্য। তারপর আমার নেক্সট প্রশ্ন হলো রশ্মি ও তরঙ্গমুখের মধ্যে পার্থক্য কী? তারপর বিন্দু উৎস ও রেখা উৎস থেকে নির্গত তরঙ্গমুখের আকৃতি কেমন হয়? যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি। এই কটা প্রশ্ন তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে শেষ 2 দিন প্র্যাকটিস করে নাও বা রিভিশন করে নাও, তাহলে দেখবে তোমাদের আমাদের এই যে 40 মার্কসের যে সিলেবাসটা পুরোটা তোমাদের ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে। এই শেষ 2 দিনে পুরো বই পড়া সম্ভব নয়, তো এই প্রশ্নগুলো জাস্ট তোমরা ভালো করে দেখে যেও। নেক্সট দেখো, উত্তল লেন্সের ফোকাসে বিন্দু উৎস রাখলে নির্গত তরঙ্গ মুখ কেমন হবে? তরঙ্গ মুখ কি পশ্চাৎমুখী হতে পারে? তারপর আমাদের ব্যতিচারের যে পার্টটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি করতে লাগবে, সুসংগত উৎস কাকে বলে? ব্যতিচারের জন্য এটি কেন প্রয়োজন? দুটি স্বাধীন উৎস কেন সুসংগত হতে পারে না? তারপর ব্যতিচার ঝালরের শক্তি কি ধ্বংস হয় বা শক্তি সংরক্ষণ নীতি এখানে কিভাবে খাটে?
স্থায়ী ব্যতিচারের গঠনের শর্তগুলি লেখো। তারপর আমাদের নেক্সট প্রশ্ন হলো গঠনমূলক ও ধনাত্মকমূলক ব্যতিচারের শর্তগুলি লেখো। ইয়ংয়ের পরীক্ষার পর্দা কোনো বিন্দুতে প্রাবল্য ও পার্থক্যের সম্পর্কটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তারপর আমাদের অপবর্তন যে পাঠটি রয়েছে সেখান থেকে আমাদের যেটা করতে লাগবে, একক রেখাচিত্রে দরুন অপবর্তন সজ্জায় কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেদের রাশিমালাটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির কৌণিক বেদ কিভাবে অপরিবর্তিত হবে যদি আমরা এখানে আমাদের বেদ যেটা আছে কৌণিক বেদ আমরা জানি ডাইরেক্ট সমানুপাতি হয় কি না আলফা বাই এর থেকে, সেখান থেকে যে আমার 3টে পয়েন্ট হয় সেই 3টে পয়েন্ট আমি 2টা পয়েন্ট দিয়ে দিয়েছি। তারপর আমাদের ব্যতিচার ও অপবর্তন যে পার্টটি তার মধ্যে পার্থক্য। তারপর আমাদের নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, দূরবীক্ষণ ও অনুবীক্ষণ যন্ত্রে বিশ্লেষণের ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আমাদের সমাবর্তন পাঠটি থেকে আলোর সমাবর্তন কাকে বলে, এটি দ্বারা আলোর কোন ধর্ম প্রমাণিত হয়। তারপর হলো সমাবর্তক ও বিশ্লেষক মধ্যবর্তী কোণের সঙ্গে নির্গত আলোর প্রাবল্য লেখচিত্রটি আঁকো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো ব্রস্টারের সূত্রটি লেখো, বিবৃত করো। নেক্সট হলো আমাদের পোলারাইডের চশমা বা রোদ চশমার কোনো ক্ষমতা থাকে না কেন। তারপর দেখো আমাদের মডার্ন ফিজিক্সের পার্ট থেকে আমরা জানি মডার্ন ফিজিক্স থেকে আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো পরমাণু ও নিউক্লিয়াস। এখান থেকে আমাদের মোট 6 মার্কসের প্রশ্ন থাকে। তো প্রথম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সেটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত কী। আমাদের 3 মার্কসের থিওরি প্রশ্নের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো আমাদের বোরের স্বীকার্য সম যে পার্টটি রয়েছে সেটা আমাদের ভালো করে দেখে যেতে লাগবে। বোরের কোয়ান্টাইজেশন শর্ত লেখো এবং ডি বকলি তত্ত্ব দিয়ে এটি ব্যাখ্যা করো। তারপর আমাদের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বোরের ব্যাসার্ধের রাশিমালাটি লেখো এবং 5 নম্বর হলো আমাদের দেখাও যে বোরের কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মকের তাৎপর্য কী। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। হাইড্রোজেন বর্ণালী খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন শ্রেণী কিভাবে সৃষ্টি হয়, ব্রামার শ্রেণী, দীর্ঘতম ও হ্রাসতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করো। আমাদের যে ল্যামান সিরিজ, বামান সিরিজ, তারপর প্যাসেজ সিরিজ প্রত্যেকটা আমাদের এখানে দেখে যেতে লাগবে এনের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয়। মোজলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। মোজলের সূত্র গাণিতিক রূপ ও এর গুরুত্ব লেখো। তারপর আমাদের অবিচ্ছন্ন ও বৈশিষ্ট্যপূর্ণ এক্স রশ্মির উৎপত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের ভালো করে দেখে যেতে লাগবে। তারপর আমাদের এখানে যেটি রয়েছে ভর ত্রুটি কি, নিউক্লিয়নের প্রতিবন্ধন শক্তি লেখচিত্র, আমাদের বৈশিষ্ট্য লেখো। নেক্সট আমাদের যে প্রশ্নটি এখান থেকে করতে লাগবে, তেজস্ক্রিয়তা বিঘটনের সূচকীয় সূত্রটি প্রতিষ্ঠা করো ও তার থেকে আমাদের আয়ুর্ধ্ব ও বিঘটন ধ্রুবকের সম্পর্ক লেখো। এই পার্টটা তোমরা দেখবে ভালো করে। তারপর হলো ফ্যাজানের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আলফা বিটা গামা রশ্মি নিঃসরণে কী পরিবর্তন হয়, নিউক্লিয় বল এর দুটি বৈশিষ্ট্য, এই পার্টটা। তারপর হলো বিভাজন ও সংযোজন। এই যে এখান থেকে আমাদের প্রশ্ন দেয় যে নিউক্লিয় সংযোজনের আগে বিভাজন কেন প্রয়োজন বা সূর্য শক্তির উৎস কী। তারপর আমাদের 14 নম্বর হলো ভারী জল বা গ্রাফাইট কেন ব্যবহৃত হয়, ভারী জলে আমাদের গ্রাফাইট কেন ব্যবহৃত হয়। আবার ক্যাডমিয়ামের কাজ কী। প্রতিটা প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের নিউক্লিয় ঘনত্ব কী বা নিউক্লিয় বল কী, এই প্রতিটা প্রশ্ন আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এখান থেকে পিডিএফটা আমি এই পিডিএফের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে সুন্দর করে শুরু করে দাও। 3 নম্বর দেখো আমাদের যে ইউনিট 9 যে পার্টটি রয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস, এখান থেকে আমাদের মোট 8 মার্কসের প্রশ্ন থাকে। আমাদের মডার্ন ফিজিক্সের পার্টটা খুবই সোজা পার্ট, যেখান থেকে থিওরি বেসড প্রশ্ন এসে থাকে। রে থেকে আমাদের একটুখানি কিছু নিউমারিক্যালস থাকে, যেটা সাধারণত কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে একটুখানি
প্রবলেম ক্রিয়েট করে। তোমরা বলবো যে 21 মার্কস যে আমাদের পার্টটি রয়েছে মডার্ন ফিজিক্সের পার্টটা, এইটা তোমরা ভালো করে রেডি করবে, কারণ 21 মার্কস তোমাদের শিওর শট তোমাদের হাতে আছে। রেপ থেকে আমাদের কিছু ক্রিটিক্যাল কনসেপচুয়ালও প্রশ্ন আসে, অনেক স্টুডেন্ট সেটা বুঝতে পারে না। তো তাদের জন্য বলবো তোমরা আগে মডার্ন ফিজিক্সের পার্টটা ভালো করে রেডি করে নেবে, তারপর তোমরা রে অপটিক্সের পার্টটা আমাদের জন্য রেডি করবে। তো প্রথম দেখো যে প্রশ্নটি আমি রেখেছি এই অধ্যায়টি থেকে, ইউনিট 9 থেকে, একটি অর্ধপরিবাহী কেলাসের হোল গঠনের ধারণা ব্যাখ্যা করো। তারপর হলো শক্তিপট্টি তত্ত্বের সাহায্যে একটি ধাতুর সঙ্গে একটি অন্তরকের প্রভেদ নির্ণয় করো। এই পার্টটা 3 নম্বর প্রশ্ন যেটি রেখেছি, ফোটোডায়োডের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ফোটোডায়োডের অন্ধকার প্রবাহ কি? 4 নম্বর আমাদের সিলিকন বা জার্মেনিয়াম ডায়োডগুলির আলোক নিঃসরণ করতে পারে না, কিন্তু আমাদের জার্মেনিয়াম আর্সেনিক ডায়োড আলোক নিঃসরণ করতে পারে, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। তারপর 5 নম্বর আমি যে প্রশ্নটি রেখেছি, সৌরকোষের মুক্ত বর্তনী ভোল্টেজের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নটি। তারপর 6 নম্বরে আমাদের জানি এখান থেকে আমাদের কিছু ডায়াগ্রাম থাকে এবং ট্রুথ টেবিল বানাতে লাগে লজিক গেটের। তো এখান থেকে আমাদের যে ছোটো ছোটো নিউমেরিক্যাল যেগুলো থাকে দশমিক ভগ্নাংশের কীভাবে করতে লাগে, প্রতিটা আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এগুলোকে ভালো করে একবার এখান থেকে গেট থেকে আমাদের কি একটা না দুটো প্রশ্ন থাকেই, তো 2-3 মার্কসের প্রশ্ন আমরা শিওর এখান থেকে পাবো। এখানে প্রতিটা গেটের আমি দিয়ে দিয়েছি কীভাবে আমাদের আঁকতে লাগবে এবং তার ট্রুথ টেবিলটা ভালো করে আমাদের কিন্তু করতে লাগবে। নেক্সট দেখো আমাদের ট্রানজিস্টারের যে পার্টটি রয়েছে, ট্রানজিস্টারে কোন অংশে সর্বোচ্চ ডোপিং থাকে, এটা আমাদের দেখতে লাগবে। নেক্সট হলো 9 নম্বরের, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসেনে কেন অশুদ্ধি যুক্ত করা হয়, অশুদ্ধি মানে ইম্পিউরিটি কেন দেওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট দেখো আমি দিয়েছি 10 নম্বর প্রশ্ন, যেটি একটি ট্রানজিস্টারে ভূমি অঞ্চল কেন পাতলা করা হয়, বা একটি পিএন জংশন ডায়েটের ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখচিত্র আঁকো। 11 নম্বর হলো অর্ধপরিবাহী বর্তনীর গঠনে জার্মেনিয়ামের তুলনায় সিলিকনের ব্যবহার কেন সুবিধাজনক, সেটা আমাদের লিখতে লাগবে। নেক্সট দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন, কোনো অর্ধপরিবাহী পরিবাহিতা ও ইলেকট্রন এবং হোলের সচ্ছলতা সম্পর্কে লেখো, বা উষ্ণতা বাড়লে ইলেকট্রনের সচ্ছলতা কমে কিন্তু পরিবাহী বাড়ে কেন, উষ্ণতার সঙ্গে অর্ধপরিবাহী রোধের পরিবর্তনে লেখচিত্রটি লেখো। লেখচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। নেক্সট হলো আমাদের কোন ট্রানজিস্টারে ভূমি ও নিঃসরণ অঞ্চলের সম্মুখ বায়াস কিন্তু সংগ্রাহক ও ভূমি বিপরীত বায়াস যুক্ত করা হয় কেন, বা ট্রানজিস্টারে ভূমি অঞ্চল স্বল্প ডোপিং যুক্ত করা হয় কেন, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ন্যান্ড গেটকে অর গেট হিসাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় বর্তনী লেখচিত্রের সাহায্যে লেখো। এই সার্কিট ডায়াগ্রাম পার্টটা আমাদের খুব ভালো করে করতে লাগবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর আমাদের পরীক্ষায় এসে থাকে। তারপর কিছু নিউমেরিক্যালস আছে আমাদের। একটি ফোটো ডায়োড নির্মাণে ব্যবহৃত অর্ধপরিবাহী প্রতিভেদ 3.0 ইলেকট্রন ভোল্ট হলে এর সাহায্যে যদি 5000 অ্যামস্ট্রং তরঙ্গ শনাক্ত করা যাবে কি, যুক্তি দেওয়া লেখো। তারপর আমাদের 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলি আসতে পারে, উপযুক্ত বর্তনী চিত্রের সাহায্যে একটি পিএন ডায়োডের সম্মুখ বায়াস ও বিপরীত বায়াস ব্যাখ্যা করো। নিঃসরণকারী স্তরের বেদের এই দুই ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হতে পারে, প্রতিটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে প্রশ্ন, একটি পিএন জাংশনের ট্রানজিস্টারের ক্ষেত্রে ইনপুট আউটপুটের বৈশিষ্ট্য লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো। আমাদের নেক্সট প্রশ্ন হলো, দুটি ডায়োডের ব্যবহার করে একটি পূর্ণ তরঙ্গ একমুখী করার প্রয়োজনীয় বর্তনী চিত্র অঙ্কন করো। তো এই ডায়াগ্রামগুলো খুব ভালো করে আমাদের করতে লাগবে। তারপর সাধারণ নিঃসারক সংযোগে একটি ট্রানজিস্টর কিভাবে আমাদের বর্ধকের রূপে ব্যবহার করা যায় তা উপযুক্ত বর্তনীর সাহায্যে ব্যাখ্যা করো। লাস্ট আমাদের যেটি রয়েছে কমিউনিকেশনের যে পার্টটি, এখান থেকে আমাদের 3 মার্কসের প্রশ্ন হয়। তো এখান থেকে যে প্রশ্নটি আমাদের প্রথমে রেখেছি, মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে, এখান থেকে সাধারণত থিওরি প্রশ্নই সাধারণত আসে। তো এখানে ডেফিনেশনটা তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট হলো বিস্তার মডুলেশন ও কম্পাঙ্ক মডুলেশনের মধ্যে পার্থক্য ও সুবিধা অসুবিধা লেখো, এই পার্টটি।
আর তারপর হলো ব্যান্ড উইথ কি, আমাদের শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো স্কাই ওয়েভস, তারপর স্পেস ওয়েভ এবং গ্রাউন্ড ওয়েভের মধ্যে সংজ্ঞা এবং এর পার্থক্য। তারপর হলো আয়নমণ্ডল কীভাবে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, এই প্রশ্নটি। আমাদের নেক্সট যে প্রশ্নটি রেখেছি আমি, যোগাযোগ ব্যবস্থা ব্লক চিত্র সাহায্যে লেখো। এই যে 5টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বারবার করে বলছি এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করে যাবে। নেক্সট দেখো আমাদের যে প্রশ্নটি রেখেছি, নিচে যন্ত্রগুলি কাজ কী, প্রত্যেকটা যন্ত্রের কী কী কাজ আছে সেটা। তারপর জিপিএসের পূর্ণরূপ ও তার কাজ লেখো। দেখো আমি এখান থেকে মোটামুটি 15 কি 20 পাতার একটি পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি। তোমরা যদি পরীক্ষার শেষ দুদিন এই যে প্রশ্নগুলো আমি তোমার সাথে আলোচনা করলাম, তোমরা যদি এই প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে যাও, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই আমি যে নিউমেরিক্যালসের একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, যে প্রশ্নগুলি নিউমেরিক্যালসের জন্য আমাদের করতে লাগবে, তোমরা সেই প্রশ্নগুলো আমি একটা নতুন ভিডিও এবং তার পিডিএফ সলিউশন দিয়ে দেবো। তোমরা আজকে দিনটা পুরো এই থিওরি পার্টটা কভার করে নাও। আজকে রাতেই আমি নিউমেরিক্যালসের একটা নতুন ভিডিও তোমাদের দিয়ে দেবো। আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই নতুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।